খুব শিগগিরই একনেকে পাশ হবে তিস্তা মহাপরিকল্পনা, জানালেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, শুধু দেশের টাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। আর দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের অর্থনীতি। আজ তিস্তা ব্যারেজ প্রকল্প পরিদর্শন করে তারা সাংবাদিকদের এসব কথা বলেন। বিজয় চক্রবর্তী কাজলের তথ্য, ছবিতে রিপোর্ট। শুক্রবার দুপুরে নীলফামারী ও লালমনিরহাটের মধ্যবর্তী তিস্তা ব্যারেজ প্রকল্প পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শন শেষে ডালিয়া পয়েন্টে এক মত বিনিময় সভায় তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি নিয়ে কথা বলেন। এ সময় ত্রাণমন্ত্রী বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে তিস্তা মহাপরিকল্পনা অন্যতম, কারণ এই প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলে নদী ভাঙন, পানি সংকট এবং বন্যা পরিস্থিতির উন্নতি হবে। পাশাপাশি কৃষি, সেচ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। আমরা এমন একটা প্রকল্প বাস্তবায়ন করতে চাই যার মাধ্যমে তিস্তার ভাঙন রোধ হবে, তিস্তা খনন হবে, লাখ লাখ হেক্টর জমি উদ্ধার হবে। এখানে পানি ব্যবস্থাপনাটা কি রকম হবে, এটা কৃষি উৎপাদনের ক্ষেত্রে কি সহায়তা দান করবে, ভবিষ্যতে এখানে কিভাবে শিল্প কারখানা হবে, কিভাবে এখানে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হবে, কিভাবে স্যাটেলাইট শহর হবে। টোটাল একটা প্যাকেজের মাধ্যমে এটাকে আমরা তুলে আনতে চাই। আর পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, বিদেশি সহায়তা না নিয়েও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। প্রকল্প বাস্তবায়ন হতে 6 থেকে 7 বছর সময় লাগবে, তাই আন্তরিকতার সাথে সরকার প্রকল্পটি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। এটা কিন্তু 1 বছরে লাগবে না, সেটা হয়তো আমাদের 7 থেকে 8 বছর লাগবে। কাজেই সেই ক্ষেত্রে আমার বিশ্বাস, সেই সক্রিয়তা, সেই সামর্থ্য আমাদের সরকারে আছে। এ সময় পানি সম্পদ মন্ত্রী বলেন, দ্রুত একনেকে পাশ হবে এই মহাপরিকল্পনা। খুব কম সময়ের মধ্যেই তিস্তা মেগা প্রকল্প দৃশ্যমান হবে। আরো 2-1টা বিদেশি টিম হয়তো আসবেন। আমরা আমাদের দেশীয় টিম, টেকনিক্যাল টিম এখানে কাজ করছি, ফিজিবিলিটি স্টাডির ব্যাপার আছে। সবকিছু সম্পন্ন হওয়ার পর আমরা আশা করছি খুব শীঘ্রই, যত কম সময় নেওয়া যায় অত কম সময়ের মধ্যে এই প্রজেক্টটা যেন দৃশ্যমান আমরা করে দিতে পারি। দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাসে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন তিস্তাপাড়ের মানুষ। আল ইমরান, ৭১। মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত দিয়ে নতুন করে 4 জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আর লালমনিরহাট সীমান্তে 3 জন ও কুড়িগ্রামের রৌমারী সীমান্তে 5 জন শূন্যরেখায় অবস্থান করছে। বিজিবি ও গ্রামবাসীর বাধায় তারা বাংলাদেশে ঢুকতে পারেনি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শুক্রবার ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের শূন্যরেখার কাছে ভারতের অভ্যন্তরে 4 জনকে অবস্থান করতে দেখেন এলাকাবাসী। এ সময় বিজিবি সদস্যরা পুশিন ঠেকাতে সতর্ক অবস্থান নেয়। বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই 4 জন বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বাংলাদেশে ঠেলে দেওয়াদের মধ্যে একজন পুরুষ ও 3 জন নারী রয়েছেন। তাদের পরিচয় বা জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি। বিজিবির বাধার পর তারা বর্তমানে কোথায় আছেন সেটাও নিশ্চিত হওয়া যায়নি। 4 জনা পুশব্যাক দিছে বিএসএফ এবং আমাদের বিজিবি ভাইরা ওই যে পাকুড় গাছ নিচে থেকে ওদের রুখে দেয়, ওরা পরে চলে যায়। আমরা বিশেষ করে এখানে কঠোর পাহারায় আছি এবং আমরা চেষ্টা করছি তারা যেন আমাদের বাংলাদেশের ভিতরে পুশব্যাক করে ভিতরে প্রবেশ না করতে পারে। বিজিবি সদস্যরা আপনার দিনে রাতে সবসময় এখানে টহল দিচ্ছে, সবসময় এখানে আসে। ওরা চেষ্টা করছে যাতে ওরা এদিকে পুশিং করতে না পারে। 6 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, পুশিন ঠেকাতে সতর্ক নজরদারি চালিয়ে যাচ্ছে বিজিবি। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় 6 দিন ধরে অবস্থান করছে 2 পুরুষ। তবে সেখানে একই সঙ্গে অবস্থান নেয়া বেলাল হোসেন ও সুমি আক্তার দম্পতি ও তাদের 2 সন্তানকে দেখা যাচ্ছে না। 14 জুন তাদের পুশিনের চেষ্টা করে বিএসএফ। এদিকে রৌমারী উপজেলার ইসলামারী সীমান্ত এলাকার শূন্যরেখাতে গেল 6 দিন ধরে 3 পুরুষ অবস্থান করছে। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে তারা বাংলাদেশে ঢুকতে পারেনি। লালমনিরহাটের পাটগ্রাম কালীরহাট সীমান্তে মেইন পিলারের কাছে শুক্রবার রাত 2টায় সীমান্তের সার্চ লাইট নিভিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। হাসিবা আলী বর্ণা, ৭১। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর পুশিনে সহায়তার অভিযোগে 7 বাংলাদেশিকে গ্রেফতারের পর এ নিয়ে বাণিজ্যের বিষয়টি প্রকাশ্যে এসেছে। সামনে এসেছে দালাল চক্রের তথ্য। অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে এলাকার কিছু লোকের সহায়তায়
বিএসএফ বাংলাদেশে মানুষকে ঠেলে দিচ্ছে। পুশিন নিয়ে অবৈধ লেনদেনের তথ্য স্বীকার করেছে বিজিবি ও পুলিশ। একেএস রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা দেখিয়ে ভারত রাতের অন্ধকারে পুশিনের চেষ্টা চালাচ্ছে। আর অভিযোগ উঠেছে সীমান্তের পাচারকারী চক্রের সঙ্গে যোগাযোগ করে মাথাপিছু 10,000 টাকার বিনিময়ে পুশিন করছে বিএসএফ। গেল 15 জুন রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফ এর পুশিনে সহায়তা করার অভিযোগে 7 বাংলাদেশিকে গ্রেপ্তারের পর এমন তথ্যই উঠে এসেছে। বিএসএফ এর সাথে যোগ সাজসে এদেশের কিছু দেশীয় চক্র টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে বিভিন্ন প্রলোভনে তারা ঘোষিত হয়ে এই বাংলাদেশের এই পুশিনকে সাহায্য করার চেষ্টা করছে। পুশিং এর সাথে জড়িত যারা বিএসএফ কে সহায়তা করছে এবং বাংলাদেশি যাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা তাদের শাস্তির আওতায় কামনা করছি। সীমান্তে বিএসএফ এর সহায়তায় নিজেদের নৌকায় করে পুশিনের চেষ্টা করে দালাল চক্র। এরই মধ্যে আটক 7 জনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেছে বিজিবি। সীমান্তে পুশিনের জন্য চোরা কারবারেরাই দায়ী। এই অবস্থাটা থেকে মুক্তি পেতে হলে বাংলাদেশ সরকারকে আরো কঠোর অবস্থান নিতে হবে। সচেতন মহলের দাবি, সীমান্তবাসীকে সচেতন করার পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোকেও সোচ্চার হতে হবে। চোরা কারবারিদেরকে এইভাবে তাদেরকে উৎসাহিত করে যে তোমরা চোরা কারবারি করো, আর পাশাপাশি তোমাদের লোকদেরকে এদেশের লোককে নিয়ে যাও। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, দালালদের বিষয়ে তারা আগে থেকেই জানেন। এ ব্যাপারে তারা সবসময়ই সজাগ। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে অভিযোগ এটা যে বিএসএফ যাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে পুশিং করছে তাদেরকে সহযোগিতা অপরাধ। বিজিবি বলছে, পুশিনের চেষ্টা রুখে দিতে দিনরাত কাজ করছেন তারা। বিজিবির প্রতিটা সারা বাংলাদেশেরই আমাদের সীমানায় আমরা সতর্ক অবস্থানে আছি। প্রতিটি সদস্যই সীমানাতে আমরা দিবারাত্রি 24 ঘন্টা প্রহরায় দিচ্ছি এবং সতর্ক রয়েছে। সীমান্তে পুশিন বন্ধে উদ্যোগ নেবে দুই দেশ, এমনটি চাওয়া সাধারণ মানুষের। হাসিবা আলী বর্ণা, ৭১। দেশে একদলীয় শাসন কায়েম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সরকার নিজের ভুল বুঝতে পেরে ঠিক পথে আসবে বলে মন্তব্য করেন তিনি। দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াত আমির বলেন, দ্রুতই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দেশে অবাধে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখল বাণিজ্য চলছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান। পরে তিনি আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মাওলানা আব্দুর জব্বারকে দলের মেয়র প্রার্থী ঘোষণা করেন। সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ছাড়াও জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না। শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অল্প বছরও ক্ষমতায় থাকতে পারেননি। এরপরে 70% জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে। অতএব সরকারকে এই রেফারেন্ডামের যে সংস্কার প্রস্তাব সবগুলো বাস্তবায়ন করতে হবে। শেষ হলো একটি অধ্যায়ের। চলে গেলেন মৃত্তিকা ও কালের কবি আল মুজাহিদি। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 21শে পদকপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা ও সাংবাদিক। আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে বুদ্ধিজীবী কবরস্থানে শেষ শয্যায় সমাহিত হবেন কবি। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। কবি যখন চলে যান তখন শহর জুড়ে এক অদ্ভুত নীরবতা নামে। হেমলোকের পেয়ালায় তিনি তার প্রথম কাব্যগ্রন্থ নিবেদন করেছেন। তারপর 60-এর দশক তিনি উন্মূল ছিলেন কবিতা আর রাজনীতিতে। বাঙালি জাতীয়তাবাদের লড়াইয়ে করেছেন বারবার কারাবরণ। 83 বছর বয়সে আজ যখন প্রয়াণ, তখন সহধর্মিনীর গলায় অভিমান। বঞ্চিত একজন কবি সঠিকভাবে মূল্যায়ন করেন নাই বা করে নাই। মৃত্তিকার কবি ছিলেন উনি, সেই মৃত্তিকার উপরেই আপনারা চেয়ার বসে আছেন, কিন্তু আপনারা জানবেন না এই যে মাটিটাকে রক্ষা করার জন্য উনি তার কলম কত দূর গেছে। আর ছেলে 71 টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাবিব আল মুজাহিদের কাছে সব পরিচয় ছাপিয়ে বাবা যেন মৌন দার্শনিক। কবিতা, সাংবাদিকতা, রাজনীতি সব কিছু ছাপিয়ে একজন দার্শনিক, একজন দেশ চিন্তক,
যতখানি বাবা তার চাইতে উনি অনেক দেশের মৃত্তিকার কবি, দেশের এবং সব সময় দেশের যখনই কোনো ক্রান্তিকাল আসে, এই পর্যন্ত আমার বয়স এখন অনেক হলো, আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত সব সময় দেখতাম তাকে বলতে শুনতাম যে বাবা দেশকে কিন্তু বাঁচাও। আমাকে সবসময় হাসি খুশি রাখতেন, কবিতা পড়ে শোনাতেন আর খেলাধুলা করতেন। আরেক সন্তান মেয়ে পরমা বাবার অপেক্ষায় থাকবে সব সময়। হাসপাতালে তার মরদেহ দেখতে আসা সবার কণ্ঠেই হারানোর ব্যথা। কর্ম তাকে বাঁচিয়ে রাখবে। আমাদের একজন সহকর্মীর শুধু বাবা নয়, উনি একজন জাতীয় মানুষ, উনি একজন জাতীয় কবি, আমাদের সাংবাদিকদের একজন অগ্রপ্রতীক। সব কিছু ছাপিয়ে উনি আসলে একজন দার্শনিক, উনি আসলেই একজন চিন্তক। সাহিত্য জগতে ওনার যে পদচারণা ছিল বাংলাদেশের এই সমকালীন সময়, ওনার মতো কবি দ্বিতীয়টি নেই। আন্তর্জাতিক পর্যায়েও বাংলা সাহিত্যকে অনেক উঁচু মাত্রায় নিয়ে যাওয়ার জন্য ওনার অবদান অনন্য। তো কবি আল মুজাহিদি উনি শুধু সাহিত্যে নয়, এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সময়েও উনি বড় অবদান রেখেছেন। উনি একজন বীর মুক্তিযোদ্ধা। দীর্ঘ সময় ধরে দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদনা করেছেন। কীর্তিময় জীবনে 21 পদক ছাড়াও ভূষিত হয়েছেন নানা পুরস্কারে। তবে সবচেয়ে বড় পুরস্কার তিনি পেয়েছেন অগুন্তি মানুষের ভালোবাসায়। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পাপেট শিল্পের পথিকৃৎ মুস্তফা মনোয়ার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গত 5 দিন ধরে তিনি সেখানে আছেন। শিল্পীর স্ত্রী মেরি মনোয়ার গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 14 জুন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুস্তফা মনোয়ারকে হাসপাতালে নেওয়া হয়। সে সময় তার রক্তচাপ ও শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করার সিদ্ধান্ত নেন। পরিবার সূত্র জানায়, নিউমোনিয়ার সংক্রমণে আক্রান্ত হয়েছেন মুস্তফা মনোয়ার। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচকে আধুনিক মাধ্যমে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তার ভূমিকা অনন্য। শিশু কিশোরদের জন্য নির্মিত তার বিভিন্ন অনুষ্ঠান এখনও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল। শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতির স্বরূপ 2004 সালে মুস্তফা মনোয়ার 21 পদক পান। মন্ত্রিসভায় পাশ হওয়া পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্বে নেতৃত্ব দিতে পারে। সেভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে সরকার। সবাইকে উচ্চ শিক্ষা দিয়ে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। জানান, 6ষ্ঠ শ্রেণী থেকে পাঠ্য বইয়ে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা। কালকে ইউনিভার্সিটি বিলটা আমি তুললাম, সকলে এটা নিয়ে আলোচনা শুরু করলাম। ইটস এ কমপ্লিটলি নিউ বিল, আগের মতো না। একদম ঢাকা ইউনিভার্সিটি শুরু করে আমাদের যে 57টি বিশ্ববিদ্যালয় আছে, সবগুলি থেকে সেপারেট আমরা এই বিশ্ববিদ্যালয় তৈরি করছি। কারণ আমরা চাই নতুনভাবে বিশ্ববিদ্যালয় হোক, যেগুলি নতুনভাবে কার্যকর হবে। এমনকি মেডিকেল ডিপার্টমেন্টও আমরা জেনারেল বিশ্ববিদ্যালয়তে দিয়েছি, যেভাবে আপনার উন্নত বিশ্বের রয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রি, আমেরিকা, ইউরোপে রয়েছে, ঠিক এক্স্যাক্টলি সেই আদলে আমরা যাচ্ছি। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার ডিএমপির মিডিয়া সেন্টারের ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার SN নজরুল ইসলাম আরও জানান, ওই দিনকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এদিকে বিপুল পরিমাণ গুলি এবং অস্ত্রসহ ওয়ারির শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল ও তার 3 সহযোগীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। মামলাটির তদন্তকালে পুলিশ বলছে, পরিবহনের শ্রমিক সেজে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিল সজল। অস্ত্র মাদক সহ মোট 11টি মামলার আসামি সে। ভাড়ায় অস্ত্র সরবরাহ করত অন্যান্য সন্ত্রাসী কাজেও। গেল মার্চে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের গুলি করেছিল একদল সন্ত্রাসী। সে সময় 3 জনকে 3টি অস্ত্রসহ গ্রেফতার করেছিল পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ বলছে, সেই অস্ত্রের যোগানদাতাও ছিল এই সজল। অবশেষে 3 মাস পর বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রসহ ওয়ারির শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল এবং তার 3 সহযোগী বাপ্পি, হানিফ ও শামসুন্নাহারকে গ্রেফতার করে পুলিশ। তিশা পরিবহনের মনে হেল্পার বা এই টাইপের, কিন্তু তার আড়ালের কাজটা হচ্ছে সে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী।
সজলের কাছ থেকে উদ্ধার ৭৭ রাউন্ড গুলির মধ্যে ৫টি পুলিশের লুট হওয়া গুলি, আর অস্ত্র দুটিও পুলিশের বলে ধারণা করছেন তিনি। এখনো আমরা ওই যে কনফার্ম হইতে পারি নাই নাম্বারগুলো মিলায়া, এই অস্ত্রগুলো পুলিশের খোয়া যাওয়া অস্ত্রই হবে। টরাস যে পিস্তল 2টা আর আগের একটা 3টা। আমরা এই যে ৭৭ রাউন্ড গুলি পাইছি, 5 রাউন্ড গুলি হচ্ছে পুলিশের। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভঙ্গুর অবস্থা পরিবর্তনে শতভাগ সফলতা অর্জন না করলেও আস্তে আস্তে মনোবল ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। সেই প্রচেষ্টা আমাদের আছে, অব্যাহত থাকবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশের সব ইউনিটকে সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সংক্রান্ত চিঠির বিষয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা। একটা দলের প্রতিষ্ঠাবার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন, এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। স্পেসিফিক কোনো থ্রেট, আশঙ্কা কোনো কিছু নাই। ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসীদের জামিন পেয়ে আবারও সন্ত্রাসী কার্যক্রমে জড়ানো প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি জানান, জামিন দেওয়ার বিষয়টি আদালতের এখতিয়ার। আমরা সতর্ক আছি। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। শহর রক্ষা করা শুধু সরকারের নয়, জনগণেরও দায়িত্ব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানীর রমনা কালী মন্দিরে গাছ রোপণ কর্মসূচিতে তিনি বলেন, পরিবেশ রক্ষা করতে হলে গাছ রোপণ করা ছাড়া কোনো বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে 5 বছরে সারা দেশে 25 কোটি গাছ রোপণ করা হবে। আর এটা অবাস্তব হলেও বিষয়টি সত্য জানিয়ে প্রশাসক বলেন, জনগণ এবং দেশকে বাঁচানোর জন্যই এই কর্মসূচি। রমনা কালী মন্দির উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন আব্দুস সালাম। সারা বিশ্বে যানজটের শহর হিসেবে ঢাকা শহর প্রথম দিকে থাকে, এটা নিশ্চয়ই আমাদের জন্য সুখকর নয়। আমরা যদি চেষ্টা করি তাহলে এই শহরকে আমরা রক্ষা করতে পারি। রক্ষা করার জন্য শুধু একা সরকারের দায়িত্ব না, জনগণেরও দায়িত্ব আজকে এই শহরকে রক্ষা করা। সব ধরনের রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসের ক্ষেত্রে করের হার একই রাখার প্রস্তাব সহ 7 দাবি জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। সকালে সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির নেতারা। এছাড়া জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্য প্রয়োজনীয় পণ্যে উৎসে কর পুরোপুরি তুলে নেয়ার দাবি জানানো হয়। ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের পাশাপাশি আগের মতো প্রতি মাসে ভ্যাট আদায় করা সহ রেস্তোরাঁ ব্যবসা পরিচালনায় ওয়ান স্টপ সার্ভিসের দ্রুত বাস্তবায়ন চান তারা। এ খাতের জন্য সুনির্দিষ্ট শিল্পনীতি ঘোষণা, শ্রমিকদের প্রশিক্ষণ, প্রণোদনা ও রেস্তোরাঁ শিল্পকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার দাবি জানায় মালিক সমিতি। ভ্যাট ও ট্যাক্সের হার এক, যেটা আমরা এখন ভুলে যাচ্ছি, ভ্যাট ও ট্যাক্সের হার সব ধরনের রেস্তোরাঁ ও কেটারিং সার্ভিসের ক্ষেত্রে একই রাখার প্রস্তাব। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রথমে রেস্তোরাঁ ও কেটারিং খাতের জন্য ভ্যাট ও করের হার সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে 5% নির্ধারণের প্রস্তাব করছি। বর্তমানে রেস্তোরাঁ খাতে ভ্যাট 5% এবং কেটারিং সার্ভিসে 15% দিতে হয়। এই হার সকল ক্ষেত্রে 5% নির্ধারণ করলে এক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর হবে। জার্মানির বনে শেষ হলো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন SB64। এবারের সম্মেলনে জলবায়ুর ঝুঁকির মুখে থাকা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য অর্থায়ন এবং কার্বন ক্রেডিটের বিষয়টি অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে গুরুত্ব পেয়েছে। বিশ্বমঞ্চে বাংলাদেশের দাবি ও প্রাপ্তি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস আকন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অর্থায়ন নিশ্চিত করার দাবিতে আরও একবার মুখর বিশ্বমঞ্চ। জার্মানির বনে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিরা জোরালোভাবে তুলে ধরেছেন ঝুঁকিতে থাকা মানুষের অধিকারের কথা। বিশেষ করে কার্বন ক্রেডিট এবং উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে আইনি কাঠামোর উপর জোর দেওয়া হয়েছে এবারের সেশনে। মিস্টার কিরিশ বোয়েন, উনি হচ্ছেন চেয়ারম্যান অফ নেগোসিয়েশন ফর COP31। তো ওনার সঙ্গে কালকে কথা বললাম, তো উনি যে জিনিসটা আমার কাছে মনে হলো যে আমি কথাটা পছন্দ করেছি, যে আমাদের সরকার কিন্তু ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে পরিবেশ সুরক্ষার জন্য, এবং আমাদের বলা চলে যে প্রাকৃতিক যে সমাধান অর্থাৎ ন্যাচার বেস সলিউশন, সেটা নিয়ে কিন্তু আমরা কাজ শুরু করেছি। যেমন আমরা 25 কোটি গাছ লাগানোর যে ঘোষণাটা দিয়েছি, এতে আমাদের তাপমাত্রা কমবে, বৃষ্টির পরিমাণ বাড়বে, আমাদের এখানে কার্বন
বেশি আমরা স্টোর করতে পারবো। উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায় তা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সাথে আলোচনা করেছে বাংলাদেশ। আমরা বাংলাদেশ থেকে আমাদের যে প্রতিনিধি দল এসেছে সেই প্রতিনিধি দলের একটি সদস্য হিসাবে আমরা যে কাজটি করছি সেটি হচ্ছে যে এখানকার বিভিন্ন যে টপিকগুলো রয়েছে, যেমন এখানে জলবায়ু পরিবর্তনের কারণে লস অ্যান্ড ড্যামেজের বিষয় রয়েছে, এখানে আমরা কিভাবে কার্বন ক্রেডিট পেতে পারি সেই আর্টিকেল 6-এর একটি আলোচনা রয়েছে। সমাপনী অধিবেশনে জাতিসংঘের জলবায়ু প্রধান বলেন, জীবনাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বিশ্বজুড়ে মানুষের জীবন ধ্বংস করেছে। তাই প্রতিশ্রুত তহবিল নিয়ে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর পাশে দাঁড়াতে হবে এবং প্যারিস চুক্তির বাধ্যবাধকতা বাস্তবায়ন করতে হবে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে চরম ঝুঁকির দেশগুলোর তালিকার মধ্যে রয়েছে বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সরকার পারবে কি এই আন্তর্জাতিক দর কষাকষির মঞ্চ থেকে তহবিল আদায় করতে, বা কতটুকু কৌশল ব্যবহার করতে পারে, তহবিল নিতে পারে, সেটি দেখার বিষয়। ইলিয়াস আকন, ৭১, জার্মান, বন। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।